বাংলাদেশে আপনি যদি দেখেন একজন মানুষের 50 থেকে 60% টাকা তার খরচ হচ্ছে বাড়ি ভাড়ার পিছনে। ঢাকাকে যদি সত্যিকারে বাসযোগ্য করতে হয় তাহলে সামগ্রিকভাবে করতে হবে। ধরেন যে ওইখানে যদি ধরেন হাই রাইজ বিল্ডিং ওঠে, হ্যাঁ, এবং তাদেরকে যদি থাকতে দেওয়া হয়, ওখানে তো এইভাবে ঘন ঘন আগুন লাগবে না, তো আর কারণ বিল্ডিং এ তো সহজে আগুন লাগবে না। এটাই আসলে তাদের জীবনের তো একটা নিশ্চয়তা আর জীবিকা। ধরেন ওখানে করাল বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে তারা, ওখানে তো গেছে। সবচেয়ে বড় কথা এটা ঢাকার একেবারে সেন্ট্রাল পয়েন্টে এবং ওনার নিজস্ব আসনে, এবং উনি এটা স্পেশাল প্রায়োরিটি দিয়েই করবে। এটা করাইল বস্তিটা এটা বিখ্যাত ঢাকা শহরের, একদম একদম। সুতরাং এটা উন্নয়ন হওয়া দরকার। আমি আসলে এই পয়েন্টটাই আসলে আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে 3 জন অতিথি চলে এসেছেন। আমি শামসুজ্জামান দুদু আপনার বক্তব্যটা একটু নিতে চাই। করাইলবাসী যে দুর্ভোগ সেই ব্যাপারটা আসলে নতুন না, কারণ আমরা যখনই দেখি তারা একটু থিতু হচ্ছে তখনই একটার পর একটা অগ্নিকাণ্ডের ঘটনা নানামুখী। এছাড়াও এখানে নানা ধরনের অনিয়ম দুর্নীতির কথাও আমরা শুনি, অপরাধের কথাও আমরা শুনি, এবং সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার কেউ আসলে দায়িত্ব নিচ্ছে না। সবাই আসলে বলছে ঢাকার মাঝখানে কিভাবে গড়ে উঠলো এটা আমাদের এখতিয়ার না, ইত্যাদি ইত্যাদি। আমরা অন্তত কাভার করার সময় এরকম কথা শুনছিলাম। আজকে যখন তারেক রহমান এই কথাটা বলেছেন আইহাবি প্ল্যানের একটা অংশ হিসেবে, তখন আসলে নতুন একটা আশাবাদ তাদের মধ্যে পেল। আপনি আসলে কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন? মানে একজন নেতা বলতে পারেন, কিন্তু করতে গিয়ে আসলে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে আসলে? জি, সরি, আপনাকে ধন্যবাদ। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং দেখছেন বা শুনছেন তাদের সকলকে শুভেচ্ছা। আপনি যে প্রসঙ্গটি করাইল প্রসঙ্গ নিয়ে আসলেন, সেখানে নানামুখী মানে অসুবিধা না যন্ত্রণার কথা আছে, এবং ঢাকায় যারা বসবাস করেন এই ধরনের যারা বস্তিবাসী আছেন কষ্ট করে থাকেন, অস্বাস্থ্যকর পরিবেশে থাকেন, কিন্তু তার পাশাপাশি সেই সব জায়গাগুলোতে এমন অনেক ঘটনা আছে যারা বাস করেন কিন্তু নীরবে তাদের দেখতে হয়। এমন অনেক কর্মকাণ্ড হয় তার বিরুদ্ধে তারা রুখেও দাঁড়াতে পারে না, আবার সেইগুলো যদি মেনে নিতে হয়, যেটাকে মাদক বলতে পারেন বা আমাদের সমাজকে অস্থির করতে পারে, এমন অনেক ঘটনা আছে। সেই ক্ষেত্রে করাইল কিন্তু ছোট জায়গা না, অসংখ্য মানুষের এখানে বসবাস। আর আপনি যেভাবে বললেন, এটা মানে এইসব জায়গার খোঁজখবর যারা রাখেন তারা জানেন, মিডিয়াতেও আসে, সেটি হচ্ছে প্রায়শই অগ্নিকাণ্ড এখানে সংগঠিত হয় এবং সর্বস্ব হারায়, কখনো কখনো জীবনহানির মর্মান্তিক ঘটনাও আমরা মুখোমুখি হই। সেই জায়গাটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং আগামী দিনে যাকে মনে করা হচ্ছে বিএনপি যদি জয়লাভ করে তিনি প্রধানমন্ত্রী হবেন, তো তার যেসব চিন্তা এবং ভাবনা, এই প্ল্যানের কথা তিনি বলেছেন এবং কিছু কিছু জিনিস তিনি ব্যাখ্যাও ইদানিং করছেন, সেটা তো মানবতার পক্ষে, শৃঙ্খলার পক্ষে, উন্নয়নের পক্ষে, এবং ঢাকাকে যদি সত্যিকারে বাসযোগ্য করতে হয় তাহলে সামগ্রিকভাবে করতে হবে। এটা যেমন অর্থশালী মানুষের বসবাস আছে, নিম্নবিত্ত মানুষেরও বসবাস আছে, সবকিছু মিলাই কিন্তু ঢাকা। সেই ঢাকাকে তিনি যে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন, সেখানে গিয়ে সরাসরি মন্তব্য করেছেন এবং তার পরিকল্পনার অংশ হিসাবে করাইলবাসীর বলবো যে আশ্বস্তই করেছেন। আমার কাছে মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আগামী দিনে এটা যদি যখন বাস্তবায়ন হবে তখন শুধু এই জায়গাটাই সীমাবদ্ধ থাকে এটা আমার কাছে মনে হয় না। ঢাকায় যেসব অঞ্চলগুলোতে মানুষ কষ্টের সঙ্গে মানবতর জীবনযাপন করছেন, সেগুলো আমার ধারণা ক্রমান্বয়ে পরবর্তী শাসক বা সরকার সেগুলো গুরুত্ব সরকারে ভাববেন। যেহেতু সরকার প্রধান হিসেবে আমি যেমন ওই দলের একজন মানুষ হিসাবে মনে করি, তারেক সাহেবের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে।
একদম একদম স্পষ্ট। এবং সাধারণ মানুষ যখন আসলে এই আশাবাদের কথাগুলো শুনছিলেন, যারা আসলে করাইলবাসী, তখন আসলে তাদের মুখগুলো আসলে দেখে কিছুটা বোঝা যাচ্ছিল যে তারা কিছুটা হলেও সে আশাবাদ পাচ্ছেন। আমি ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছে আসবো। জামাত ইসলামের পক্ষ থেকে আজকে যেই বার্তাগুলো দেওয়া হয়েছে যে ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে তারা কি কি করবে, তার আগে আমি ব্যারিস্টার ওমর সাদাতের কাছে ছোট একটা মন্তব্য নিতে চাই। প্রথমত, গুলশান, বনানী বা এই বেল্টে যারা আছেন আফতাবনগর এলাকায়, তারা খুব ভালো মতো করাইল বস্তির যে পরিস্থিতি সেটা খুব ভালো মতো জানেন। আপনি গুলশান সোসাইটির সভাপতি, আপনার জায়গা থেকে একটু বলবেন এই এলাকায় এই বস্তি দীর্ঘদিন ধরে আসলে টিকে আছে, এটা একটা বিস্ময়কর ঘটনা। আজকে এই উদ্যোগ যেটা আসলে তারেক রহমান বলেছেন, এটা তো অনেক আগেই হওয়া উচিত ছিল, সেরকম দাবিটা রাখে। আপনি অন্তত কি কি চ্যালেঞ্জ দেখছেন একটু বলবেন আসলে কাজটা করতে গেলে। তার আগে বলে রাখি, আপনার কথা মাঝখানে আমি হয়তো বিরতি নিতে পারি। জি জি, আসসালামু আলাইকুম সকলকে, আমাদের শ্রোতাদেরকে এবং আমাদের সঙ্গে যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন। করাইল পৃথিবীর সবচেয়ে বড় বস্তি। আমাদের দুদু স্যার বলছিলেন এখানে যে পৃথিবীর সবচেয়ে বড় বস্তি করাইল বস্তি। গত 12 বছরে এখানে 10 বার আগুন ধরেছে। আমরা গুলশানে যারা থাকি, আমি গুলশান সোসাইটির সভাপতি, আমরা যখনই আগুন ধরে আমরা এগিয়ে যাই, তাদের জন্য খাবার, পানি, কাপড় এগুলো দেওয়ার চেষ্টা করি। প্রতিবারই দেই, কিন্তু প্রতিবারই কিন্তু একই ঘটনা। এইবার যখন শেষ আগুন ধরলো, চারিপাশ থেকে 12টা ফায়ার ব্রিগেডের গাড়ি ঘুরছে, অথচ একটা গাড়িও ভিতরে ঢুকতে পারছে না। আমরা যখন জানি যে প্রতি বছর এই আগুনটা ধরবে এবং নিম্নবিত্ত আয়ের মানুষ যাদের সমস্ত পুঁজি এই 10, 20, 25 হাজার টাকার ঘরের মধ্যে থাকে, সব কিন্তু পুড়ে যায়। তাদের কিন্তু আমরা মানুষের মতো মানুষ মনে করি না। আমরা তাদেরকে মনে হয় যে বর্তমান যুগে মডার্ন ডে স্লেভ, তারা নতুন যুগের দাস, যে তারা আমাদের সেবা করে যাবে। আমরা যারা গুলশানে থাকি, আমাদের তারা সেবা করবে এবং তারা মরে যাক বাঁচুক, আমাদের কিছু আসে যায় না। যে রাষ্ট্র তাদের নাগরিককে এতটুকু সুবিধা দিতে না পারে, তাহলে সেটা কিসের রাষ্ট্র? আমি আজকে তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। বাড়িওয়ালা মানে একটা বিনিয়োগ। হ্যাঁ, আবার বাসা ভাড়া যাদের বাড়ি নাই, ধরেন আমাদের মতো মানুষ, আমাদের তো ভাড়া থাকতেই হবে। এবং ভাড়া যদি মানে গ্যাস বিল বাড়লো, সরকার বাড়ায় দিল, পানি বিল বাড়লো, বাড়ায় দিল, গ্যাস বিল, এরকম সব কোনো ইচ্ছা মতো বাড়িওয়ালা বাসা ভাড়ায়। কিন্তু আবার বাড়িওয়ালার সাইডও দেখতে হবে, তার তো বিনিয়োগ আছে। এখন ধরেন এখন 2 ডিজিটে ইনফ্লেশন হয়, এই ইনফ্লেশনটা কিন্তু হিসেব করে না তার বিনিয়োগে। তার তো ইনফ্লেশন যদি 2 ডিজিট হয়, এখন তো 9-এর উপরে ইনফ্লেশন বাড়তেও পারে, কমতেও পারে। আমার মনে হয় যে একটা জায়গায় কিন্তু এটা করতে হবে যে আপনার বাংলাদেশ ব্যাংকের যে ইনফ্লেশন রেট এবং যে ধরেন এই তেল, গ্যাস, পানি এগুলো যে বাড়ে, হ্যাঁ, এটার একটা ব্যালেন্স অনুপাত করতে হবে, যাতে বাড়িওয়ালাও বাঁচে, তার বিনিয়োগটাও সেফ থাকে। একদম, এই পরামর্শটা একটু বড় করে জানার চেষ্টা করব। আমি ব্যারিস্টার ওমর সাদাত আপনাকে থামিয়েছিলাম, ওই জায়গা থেকে একটু বলবেন আসলে। আপনি ধন্যবাদ জানাচ্ছিলেন বিএনপির চেয়ারম্যানকে, এরপর যদি ছোট করে মন্তব্যটা জানান। জি, তো আমি ধন্যবাদ জানাচ্ছিলাম যে উনি করাইল বস্তি নিয়ে উনি যে প্ল্যানটা দিয়েছেন, এটা আমাদের দেশে করা অত্যন্ত জরুরি। এই প্ল্যানটা কি? সেটা হলো স্বল্প মূল্যের আবাসন। বাংলাদেশে গরিব মানুষের জন্য কোনো বাড়ি বানানো হয় না, যা বাড়ি বানানো হয় বড় লোকদের জন্য। যে কোনো শহরে, একটা শহর বাড়বার জন্য স্বল্প আয়ের মানুষের জন্য আবাসনের প্রয়োজন। এবং সেটা আপনি মনে রাখবেন যে নিউ ইয়র্কে যে আমাদের নতুন, যে আমরা দেখলাম যে জোহরান মামদানি যে নির্বাচনে জিতলো, তিনি কিন্তু এই স্বল্প আয়ের মানুষের জন্য আবাসনের কথা বলে, রেন্ট ফ্রিজের কথা বলে তিনি কিন্তু ভোটারকে আকৃষ্ট করেছিলেন। এবং এইখানে আজকে আমাদের মাননীয় প্রশাসক মহোদয় যেটা করলেন, এই যে উনি ঠিক একই জিনিস নিউ ইয়র্কে যেটা উনি করার প্রতিশ্রুতি দিয়েছেন, উনি একই জিনিস করেছেন, যে একটা রেন্ট ফ্রিজ 2 বছরের জন্য কোনো ভাড়া পারবে না। আপনি যে জানবেন যে পৃথিবীতে যে এডিবি বা ওয়ার্ল্ড ব্যাংকের যে নিয়ম আছে, যে তারা যে বলেছে সূচকে যে একজন মানুষের আয়ের 30%-এর বেশি বাড়ি ভাড়ায় খরচ হবে না, অথচ বাংলাদেশে আপনি যদি দেখেন একজন মানুষের 50-60% টাকা তার খরচ হচ্ছে বাড়ি ভাড়ার পিছনে। অর্থাৎ এই জিনিসটা নিয়ে জাতীয় পর্যায়ে পলিসি সেক্টরে ভাববার মতো একটা সুযোগ রয়েছে। আমি সিটি কর্পোরেশনকে আবারও ধন্যবাদ জানাই এই বিষয়টি উদ্যোগ নেবার জন্য। সেই উদ্যোগটা নিয়েছেন বলেই আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। এই উদ্যোগটা নিক, আলোচনা হোক, কম বেশি করা যাবে, কিন্তু যদি একেবারেই আমরা ফেলে রেখে দিই তাহলে কিন্তু বাস্তবতার কোনো পরিবর্তন হবে না। গত 25 বছরে 400%
কত 400% আপনার বাড়ি ভাড়া বেড়েছে ঢাকা শহরে। সুতরাং এই বাড়ি ভাড়া নিয়ে আমাদের চিন্তা করবার সময় এসেছে এবং আমরা আশা করি সরকার এই বিষয়ে যে প্রথম আলোচনাটা শুরু করেছেন সেটা আলোচনা হোক, আলোচনা হয়ে একটা বিশেষ জায়গায় পৌঁছাক, আমরা উভয় পক্ষের কথা শুনে একটা সিদ্ধান্তে পৌঁছাবো। আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার ওমর সাদাত, কারণ এই বিষয়গুলো যখন গুলশান সোসাইটির সভাপতির পক্ষ থেকে আসে এবং গুরুত্ব সহকারে এই বিষয়টা সামনে চলে আসে, তখন আসলে যারা ভাড়াটিয়া তাদের জন্য একটা আশাবাদ তৈরি হয়। এবং খুব চমৎকার করে বলেছেন, আলাপটা আসলে তৈরি হোক, তারপরে গিয়ে হয়তো একটা সিদ্ধান্তে এসে আমরা পৌঁছাবো। অনেক ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার আপনাকে পাবো এবং আরও অনেক কথা বলার সুযোগ হবে।